আজকের যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম। যতটুকু হয়, যদি ইলেকট্রিসিটি কমপ্লিট হয় পুরো ইলেকট্রিসিটি, যদি ম্যাগনেটিজমও করতে পারে ম্যাগনেটিজম। আর এই চ্যাপ্টারগুলো কিন্তু শুধু সিটেট নয়, আরআরবির পরীক্ষা বলো বা সিজিএল বলো, সেখানেও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই ইলেকট্রিসিটির চ্যাপ্টারটা। তো নলেজটা একদম কম্প্রিহেন্সিভ নলেজ নিতে হবে। আমরা অনেক কিছুই জানি এই চ্যাপ্টার সম্বন্ধে, আবার অনেক কিছু জানি না। বইয়ের বাইরে থেকে অনেক প্রশ্ন আসে, থিওরির বাইরে থেকে অনেক প্রশ্ন আসে, সেই জিনিসপত্রগুলো আজকে আলোচনা করবো। মানে কম্প্রিহেন্সিভ ইলেকট্রিসিটি নিয়ে আমরা জানবো প্রত্যেকটা জিনিস। আর তোমাদের যে নোটটা দিয়েছি দেখো, নোটে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে। মানে এই নোটটা পড়লে তুমি যদি মানে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম সম্বন্ধে এনসিআরটি মানে সংক্রান্ত সব নলেজ তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর এনসিআরটি থেকেই যেহেতু এখন মানে এসএসসি বা এই পরীক্ষাগুলোই আসছে, এমনকি ডাব্লিউবিসিএসেও এরকম প্রশ্ন চলে আসছে এখন সায়েন্স নিয়ে। তো সেই জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ইলেকট্রিসিটির মধ্যে প্রথমে আমরা ছোটোবেলায় পড়তাম স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিক চার্জ, তারপরে কারেন্ট ইলেকট্রিসিটি পড়েছি, তারপরে আমরা পড়েছি ম্যাগনেটিজম, তাই না? তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি বা কারেন্ট ইলেকট্রিসিটি কি, দুটোর মধ্যে পার্থক্য কি, কি জিনিস দুটো, তোমরা কি জানো? স্থির তড়িতের একটা উদাহরণ দাও, যেটা তোমরা তৈরি করেছো, প্রত্যেকে তৈরি করেছো স্কুলে। চিরুনি, মাথায় চিরুনি বা পেন ঘষে, তাই না? পরের দিন আমার বন্ধুরা তেল মেখে আসতো, পেন ঘুষতো, তারপর সেই পেনটা দিয়ে কিছু কাগজকে ওঠানো হতো, তাই না? তো এটাই বলছে, যখন কি বলছে যে এরকম কুপরিবাহী দুটো পদার্থ, কুপরিবাহী পদার্থের মধ্যে ঘর্ষণের ফলে যে চার্জটা তৈরি হলো, সেই চার্জটা যেহেতু পদার্থটা নিজেই কুপরিবাহী, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না, তাহলে সেটাকে আমরা কি বলবো? স্থির তড়িৎ বলবো। ঠিক আছে? এটাই যখন সুপরিবাহী পদার্থ হয়ে যাবে, চার্জটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তখন সেটা কি হয়ে যায়? কারেন্ট ইলেকট্রিসিটি, তাই তো? চলতড়িৎ। আচ্ছা, এবার পজিটিভ নেগেটিভ কখন কোন চার্জ তৈরি হয় ওটা পদার্থের গঠনের উপর নির্ভর করে। চুলের সঙ্গে মাথায় পেন ঘষলে চুলে কোন চার্জ হবে, মাথায় কোন চার্জ হবে, সেটা পদার্থের উপর ডিপেন্ড করে। কিন্তু এখানে একটা জিনিস ফিক্সড। কি ফিক্সড? চুল এবং পেনের মধ্যে যে আধান তৈরি হচ্ছে, চুলে যদি পজিটিভ তৈরি হয়, পেনে সবসময় নেগেটিভ আধান তৈরি হবে, দুজনে অপোজিট তৈরি হবে। এটা থেকে প্রশ্ন পাবো আমরা একটু পরে। ঠিক আছে? এবার হচ্ছে এই যে এই আধানগুলো তৈরি হলো, আধানগুলো তৈরির ফলে কি হয়? আকর্ষণ বা বিকর্ষণ বলা হয়। মধ্যাকর্ষণ শক্তিতে বিকর্ষণ হয়? হয় না। মধ্যাকর্ষণ শক্তি শুধুমাত্র আকর্ষণ, গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই না? আর এখানটাতে আমরা দেখবো আকর্ষণ বিকর্ষণ দুটোই হচ্ছে। কখন আকর্ষণ হয়? এটা ম্যাগনেটের মতনই, যখন দুটো পজিটিভ কণা, একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, বিপরীত ধর্মী যখন দুটো আধান হবে তখন তাদের মধ্যে কি হবে? আকর্ষণ। আর যখন একই ধর্মী হবে তখন কি হয়ে যাবে? বিকর্ষণ হয়ে যাবে, সাধারণ হিসেবে। এখানটাতে আমাদের প্রশ্ন আছে যে টু আনচার্জড অবজেক্টস পি অ্যান্ড কিউ রাবড এগেনস্ট ইচ আদার, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু? কোনটা ঠিক এর মধ্যে? এটা এ বি, এটা সি ডি। আচ্ছা, এ বি এর মধ্যে কোনটা ঠিক? এ বি আছে, একবার ইংলিশে আছে, একবার বাংলায় আছে। ইকুয়াল অ্যান্ড সিমিলার চার্জ তো হবে না, বললাম একটু আগে। দুটো অপোজিট চার্জ হবে, একজনের থেকে আরেকজনের কাছে চলে যায় বলে অপোজিট চার্জ হবে। বি হবে, অপশন বি। ঠিক আছে, এরপরে আমরা আসছি ইলেকট্রিক কারেন্ট বা পোটেনশিয়াল। পোটেনশিয়াল মানে বিভব, তাই না? পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদ পড়েছি আমরা। ইলেকট্রিক কারেন্ট কি, এটার জন্য আমরা এইভাবে না পড়ে যদি আমরা অন্যভাবে একটু দেখি, এটা ধরে নাও একটা ব্যাটারি। আচ্ছা, ব্যাটারি যদি আমরা প্রথমে না আঁকি, প্রথমে যদি আমরা একটা বাল্ব রেখে দিই এখানটাতে, আর বাল্বটাকে একটা তারের মধ্যে দিয়ে এরকম করে কানেক্ট করে দিই, তাহলে বাল্বটা জ্বলবে? জ্বলবে না। তারের মধ্যে ইলেকট্রন আছে, লুজলি কানেক্টেড ইলেকট্রন আছে, কিন্তু সেই ইলেকট্রনগুলো যেহেতু প্রবাহিত হচ্ছে না, সেজন্য বাল্বটা জ্বলবে না। প্রবাহ করার জন্য আমার এখানে কি দরকার? একটা সুইচ দিয়ে দিলাম, জ্বলবে? সুইচটা যদি অন করে দিই, তা হবে না। সুইচ না, ব্যাটারি দরকার। হ্যাঁ, সেল দরকার, তাই না? ব্যাটারি দরকার। ব্যাটারির একটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত। এই যে পজিটিভ আর নেগেটিভ, এটা থেকে আমরা কি বুঝতে পারি? যে দুই প্রান্তে বিভবের প্রভেদ রয়েছে, তাই না? পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে। যখনই আমি এখানে পোটেনশিয়াল ডিফারেন্স করলাম, এবার এখানকার যে ইলেকট্রনগুলো লুজলি কানেক্টেড ছিল তারের সঙ্গে একদম বাইরের দিকে, সেই ইলেকট্রনগুলো দৌড়াতে শুরু করলো, এক প্রান্ত থেকে দৌড়ে অন্য প্রান্তে আসলো। এই যে যখন আসলো, তখন এখানটাতে যে আমি ফিলামেন্টটা লাগিয়েছিলাম সেটা গরম হয়ে গেল, গরম হয়ে আলো দিতে শুরু করলো, তাই না? এই যে ব্যাটারিটা এখানটাতে কি আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স বা কি তৈরি করছে? এটা বিভব প্রভেদ তৈরি করছে। ব্যাটারির দুই প্রান্তে দুটো বিভব থাকে, সেই জন্য ব্যাটারিটা চার্জ। ব্যাটারি যখন চার্জ শেষ হয়ে গেল,
তার মানে কি হলো, দুই প্রান্তের বিভব শূন্য হয়ে গেছে, দুই প্রান্তে আর কোনো প্রভেদ নেই, বিভবের প্রভেদ নেই। বোঝা গেল, ডিফারেন্স নেই কোনো। তাহলে এখানে আমি ব্যাটারি দিলাম, তার ফলে কি হলো, ইলেকট্রন প্রবাহিত হলো, ইলেকট্রন প্রবাহিত হওয়ার ফলে কি হলো, আমাদের বাল্বটা জ্বলে উঠলো। তাহলে আমরা এখানটাতে ইলেকট্রন যে প্রবাহিত হলো, তার মানে কারেন্ট সম্বন্ধে আমরা জানলাম, তড়িৎ প্রবাহ সম্বন্ধে জানলাম। তড়িৎ প্রবাহ কোন পদার্থ মানে কোন সময় কতটা হয় সেটা মাপার একটা নিয়ম আছে। ফর্মুলাটা কি আমাদের, তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা কিসে লিখি, ইংলিশে আই দিয়ে লিখি, তাই না? আই ইকুয়ালস টু বলছে যে কত পরিমাণ আধান, কত পরিমাণ কিউ একক সময়ে প্রবাহিত হচ্ছে, সেটাই হচ্ছে তার কারেন্টের পরিমাণ। এই আইটা কোথায় লেখা থাকে, তোমাদের চার্জারে দেখবে লেখা আছে 2 অ্যাম্পিয়ার, তাই না? তার মানে 2 কিউ পরিমাণ আধান 1 সেকেন্ড সময়ে ওই চার্জারটার মধ্যে দিয়ে পাস হচ্ছে, আউটপুট হচ্ছে। বুঝলে তাহলে আইটা কি? তাহলে আয়ের একক বা তড়িৎ প্রবাহ মাত্রার একক কি পেলাম আমরা, অ্যাম্পিয়ার। এই যে সুইচগুলো কত অ্যাম্পিয়ারের, 6 অ্যাম্পিয়ারের, মানে ও ম্যাক্সিমাম 6 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট ডেলিভার করতে, তার থেকে বেশি যখন, তখন আমাকে এখানে চলে আসতো। এটা কত অ্যাম্পিয়ার, 25 অ্যাম্পিয়ার। এ লেখা আছে মানে সেটা কি, তড়িৎ প্রবাহ মাত্রা লেখা আছে যে ম্যাক্সিমাম এতটা সে সহন করতে পারবে। হলো। এবার আমরা দেখবো হচ্ছে জিরো পোটেনশিয়াল। জিরো পোটেনশিয়াল কি, জিরো পোটেনশিয়াল মানে আমাদের পৃথিবীকে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে, আমরা আর্থিং করি বাড়িতে, আর্থিং কেন করা হয়, পুরো বাড়ি কারেন্ট না হয়ে যায়, ঠিকই তো, ঝড় বৃষ্টির সময় পুরো বাড়ি কারেন্ট না হয়ে যায়, এটাই সিম্পল কনসেপ্ট। যখন ঝড় বৃষ্টি হলো, ওই জলটার মধ্যে কি আছে, খাদ আছে, জলটা তো বিশুদ্ধ জল নয়, তাহলে সেই জলটা তড়িৎ পরিবহন করছে, তাহলে আমার শক লাগার চান্স আছে। সেটা শকটা আমি না লেগে যেন পৃথিবী নিয়ে নেয়। কারণ কি, পৃথিবী বিশাল বড় একটা আধার, সেখানে যত ইলেকট্রন যাক ওর কি হবে, কোনো সমস্যা হবে না। সেজন্য আমরা পৃথিবীকে কি বলছি, জিরো পোটেনশিয়াল, তাই না? বাড়িতে যে কোনো জিনিসের, এই যে মেটালের একটা বোর্ড আছে, এই বোর্ডটা যদি আমি আর্থিং না করে রাখি, তাহলে এর যে মেটাল পার্টগুলো আছে সেখানে হাত দিলে রি 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 করবে, একটু করে না? কারণ কি, মানে আমার ক্ষেত্রে ওই হালকা হলে আমি পোটেনশিয়াল ডিফারেন্সটা পাচ্ছি, এখানে একটা পোটেনশিয়াল আসছে, আর আমার পাটা যেহেতু মাটির সঙ্গে কানেক্টেড, মাটির ওখানে তো আমার জিরো পোটেনশিয়াল, তাই না? তাহলে এখানে যেহেতু ডিফারেন্স হচ্ছে, সেই জন্য আমি রিডিটা অনুভব করতে পারি। বোঝা গেল? সেটাই যখন আমি আর্থিং করে দিলাম, এই যে আমার ইলেকট্রিক বোর্ড বা যে কোনো মেটাল অ্যাপ্লায়েন্সেস, ওটার কি করা হয়, বডির সঙ্গে নিউট্রালটা কানেক্ট করা থাকে, মানে আর্থিংয়ের যে উপরের পোর্শনটা, সেই আর্থিংয়ের মধ্যে দিয়ে কী হবে, যেটা এক্সেস কারেন্ট আছে সেটা মাটিতে চলে যাচ্ছে। বোঝা গেল? ওই জন্য দেখবে আগেকার দিনে বাড়ির যে নিউট্রালটা, বাড়িতে তো দুটো তার আছে, একটা আছে কি ফেজ আর নিউট্রাল, নিউট্রালটা অনেকে বাড়িতে করে নিত, বাড়ি থেকেই পাঠিয়ে দিত। অনেক শহরেও এরকম হয়, আমাদের দেশে হয় না, বাইরের দেশগুলোতে হয়, সেখানে শুধু ফেজটা পাঠানো হয়, আর নিজে নিজেই সেটা কি করে, নিউট্রালি মাটিতে পাঠিয়ে দেয়, তাতে কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি নেই। বোঝা গেল? জিরো পোটেনশিয়াল কি, পোটেনশিয়াল ডিফারেন্স কি, আর আমাদের কি যেন বলে, প্রবাহ মাত্রা কি। আরেকটা এখানে জিনিস দেওয়া আছে, দেখো, পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে কৃতকার্যের একটা কি দেওয়া আছে, সম্পর্ক দেওয়া আছে। কি বলছে, ভি ইকুয়ালস টু ডাব্লু বাই কিউ। এটা আপাতত আমরা লিখে রাখি, পরবর্তীকালে দেখবো যেটা কি করে আসছে, এটা কিন্তু বের করা যায়, সেটা আমরা দেখবো পরবর্তীকালে। মোট কথা এতটুকু লিখে রাখো যে পোটেনশিয়াল ডিফারেন্স সমান কৃতকার্য বাই কিউ। এটা যদি আমি বলিও, ধরে নাও এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, মানে এখানে একটা ব্যাটারি আছে, এই যে ব্যাটারি আছে, ব্যাটারির এখানটাতে আমি তার লাগিয়ে দিয়ে কোনো একটা জায়গা থেকে, ধরে নাও আমি এখান থেকে একটা ইলেকট্রন আছে, এখানটাতে নেগেটিভ চার্জ আছে, মানে ব্যাটারির এটা নেগেটিভ টার্মিনাল, তাই তো? এখানটাতে ইলেকট্রন আছে, ইলেকট্রন কি নিজে পজিটিভ না নেগেটিভ, ইলেকট্রন নেগেটিভ। তাহলে এই ইলেকট্রনকে যদি আমি এখানে আনি, তাহলে আমি কি করতে হবে, কাজ করতে হবে, একটা ফোর্স দিতে হবে। তাহলে সেটার পরিমাণ কত হবে, ডাব্লিউ ইকুয়ালস টু, যে কাজটা আমি করব সেটা কত হবে, ওখানে যে পোটেনশিয়াল রয়েছে এবং ইলেকট্রনটার যে আধান তার গুণফল, সেখান থেকে এসেছে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। আচ্ছা, এবার যদি এখানটাতে আমি ইলেকট্রনটা আনতাম, এটা তো পজিটিভ টার্মিনাল, তো ওখানে নিজে নিজে টেনে নিত, ওখানে নেগেটিভ ওয়ার্ক ডান হতো, কিন্তু ওয়ার্ক ডান হতো। বোঝা গেল? একটা পজিটিভ ওয়ার্ক ডান হয়, একটা নেগেটিভ ওয়ার্ক ডান হয়। আমরা পড়েছিলাম ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়ার সময়, পজিটিভ ওয়ার্ক ডান নেগেটিভ ওয়ার্ক ডান পড়েছিলাম, মনে পড়ছে? আচ্ছা, তো মোট কথা আমাকে কি করতে হচ্ছে, ওই পোটেনশিয়ালের মধ্যে ইলেকট্রনকে আনতে বা পাঠাতে কিছু আমার কাজ করতে হচ্ছে। সেখান থেকে এই ফর্মুলাটা আমরা কি করলাম, ভি ইকুয়ালস টু ওয়ার্ক বাই আধানের পরিমাণ। বোঝা গেল? ভি মানে কি, পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্সের একক না, ওটা কারেন্টের প্রবাহ মাত্রার, ওটাই পোটেনশিয়াল ডিফারেন্সের একক ভোল্টেজ। বাড়িতে কত ভোল্টেজ আছে, ওই যে দেখা আছে কত আসছে এখন, কিন্তু আসার কথা কত, 220।
এটা এখন গরমের জন্য 244 হয়ে আছে দুপুরবেলা, এটা রাত্রিবেলা হয়ে যাবে 250, 260। তারপরে দেখবো হঠাৎ করে তোমার বাড়ির টিভিটা খারাপ হয়ে গেছে, তুমি ভাববে যে তোমার জন্যই খারাপ হয়েছে, কিন্তু খারাপ হচ্ছে ওদের জন্য। যেটা রেটেড ভোল্টেজ টিভির পেছনে লেখা আছে ওটার থেকে বেশি ভোল্টেজ পাঠিয়ে দিচ্ছে। মানে ওখানটাতে যে ফেস পাঠাচ্ছে ওরা নিউট্রাল পাঠাচ্ছে, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে কত, নিউট্রালটা 0, এখানটাতে আছে কত, হওয়ার কথা 220 বা 240 ম্যাক্সিমাম, 250, 260, কখনো 267ও পাঠিয়ে দিচ্ছে। দেখবে মাঝে মাঝে সন্ধ্যাবেলা পড়তে 240-এর মধ্যে, 220 থেকে 240। ঠিক আছে, আগে গ্রামের দিকে কম আসতো, সেজন্য কি লাগানো হতো বাড়িতে, স্টেবিলাইজার। ওটা মানে বাইরে যারা আছে, অন্য কেউ যারা আছে, ওদের ওখান থেকে ভোল্টেজটা টেনে নিয়ে এখানে তোমার 220 করে দিত, তাই না? এবার আসলে একটা মজার জায়গা, ডাইরেক্ট কারেন্ট আর একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট কোথায় পাওয়া যায়, অল্টারনেটিং কারেন্ট কোথায় পাওয়া যায় বলো? এবার আমাদের কি আসলো, এবার আমাদের ডাইরেক্ট কারেন্ট আসলো আর অল্টারনেটিং কারেন্ট আসলো। ডাইরেক্ট কারেন্টের সোর্স কি, অল্টারনেটিং কারেন্টের সোর্স কি? বাড়িতে কি আছে আমাদের, ডিসি না এসি? আল্লাহ, এসি আছে, অল্টারনেটিং কারেন্ট আছে বাড়িতে আমাদের, অল্টারনেটিং কারেন্ট আসছে। ডিসিটা শুনতে বেশি ভালো লাগছে, ওই জন্য ডিসি বললে নাকি, যে ডাইরেক্ট চলে আসছে বাড়িতে আমাদের, ওরকম বিষয় নেই। ডিসি এক ধরনের প্রবাহ আর এসি আরেক ধরনের প্রবাহ। ডিসি আমরা কোথায় পাই, ব্যাটারি, আর কোথায় পাই, সোলার সেল লেখা আছে নাকি, ব্যাটারি তার সোলার সেলে পাচ্ছি। তো সেজন্য ব্যাটারি দিয়ে যখন আমি বাড়িতে কারেন্ট চালাই তখন আমায় কি লাগাতে হয়, এক্সট্রা একটা জিনিস লাগাতে হয়, কি, ইনভার্টার। ওই ইনভার্টারটা কি করে, ডাইরেক্ট কারেন্টকে অল্টারনেটিং কারেন্টে কনভার্ট করে। কি সমস্যা, ডাইরেক্ট কারেন্ট কেন আমরা ইউজ করি না? এমনকি যখন ইলেকট্রিসিটি বাড়িতে আসা শুরু হয়েছিল তখন কিন্তু এসির কনসেপ্টই ছিল না, তখন ডিসির কনসেপ্ট ছিল। নিকোলা টেসলার নাম শুনেছি, সে এসি ইনভেন্ট করলেন। নিকোলা টেসলাকে এসির জনক বলা হয় অল্টারনেটিং কারেন্টের। তখন কোম্পানিগুলো দেখলো যে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, তখন ওরা একটা হাতিকে মেরে দেখিয়েছিল এই অল্টারনেটিং কারেন্ট দিয়ে, যে এটা কতটা ক্ষতিকারক। তা সত্ত্বেও উই স্টিল ইউজ অল্টারনেটিং কারেন্ট রাদার দ্যান ডাইরেক্ট কারেন্ট। কেন? আর এদের মধ্যে পার্থক্য কি? এটা তো দেখলাম যে সোর্স, এটার সোর্স কি, এটাকে জেনারেট করতে হয়, তৈরি করতে হয় আলাদাভাবে। ঠিক আছে, জেনারেটর দিয়ে তৈরি করে দেয়, অল্টারনেটর জেনারেটর দিয়ে তৈরি করি আমরা। তো নর্মালি এটা আমাদের কাছে বেশি সহজলভ্য, তা সত্ত্বেও আমরা এসিতে গেলাম কেন? এটাও একমুখী প্রবাহ হয়, মানে এটার প্রবাহ এরকম এরকম করে, আর এটা হচ্ছে এরকম করে। অল্টারনেটিং কারেন্টে এরকম এরকম করে, কথা বলো না, 1 সেকেন্ডে কতবার করে এরকম, 1 সেকেন্ডে কভার হয় এরকম। এটা পুরো ইন্ডিয়া জুড়ে ফিক্স। এটা WBCS এর প্রশ্ন এসেছিল। পুরো ইন্ডিয়া জুড়ে ইলেকট্রিসিটির কোন জিনিসটা ফিক্সড? অপশান ছিল ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, আর ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি বলছে 1 সেকেন্ডে 50 বার এরকম যাওয়া আসা করে আমাদের ইলেকট্রনগুলো অল্টারনেটিং কারেন্টে। এই যে এই বাল্বটা যখন ফোন দিয়ে দেখবে, শাটার স্পিড কমিয়ে দেবে, ওখানে ক্লিক করে তখন ফ্লিকার করে, তাই না? কেন করে? কারণ ওটা 1 সেকেন্ডে 50 বার অন অফ হচ্ছে। তাহলে আমরা এই একটা সাধারণ জিনিস থেকে এত জটিল জিনিসে কেন আসলাম? কিছু তো কারণ হবে। এর কিছু ডিমেরিটস ছিল, এর কিছু আবার এরও কিছু ডিমেরিটস আছে। এর কি সমস্যা ছিল, এটা বেশি দূর পর্যন্ত যেমন পাঠানোর সময় তখন আমার কি হচ্ছিল, সহজে পাঠাতে পারছিলাম না, মানে এর ইয়েটা কমে যাচ্ছিল, ক্ষমতাটা। এটাকে আমি অনেক দূর পাঠাতে পারলাম। কি করে পাঠাতে পারলাম? সেখানেও একটা আমরা ফান্ডা তৈরি করলাম, যেটা আমরা একটু পরবর্তীকালে দেখব। বন্ধ করো তো। বিষয়টা হলো কি, আমরা যে ট্রান্সফরমার দেখি না বাড়ির ওখানটাতে, ওই ট্রান্সফরমারের আমাদের ভোল্টেজ কত থাকে জানো? হুম, বলো। 440, 24,000 করলে মানে বাইরে থাকে, কত থাকে? আমার বাড়িতে কত দেখলে তোমরা? 240। এটা ট্রান্সফরমারে থাকে 1000-এর উপরে, 2000, 3000, 4000। আমাদের পশ্চিমবঙ্গে, মানে পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষে আমরা 70,000 পর্যন্ত পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে একটা জায়গা থেকে কারেন্ট একটা জায়গায় পাঠিয়েছি। তাহলে আমরা বারবার ভোল্টেজটা বাড়াচ্ছি কেন? কারণ আমরা দেখব যে কোনো কিছুর পাওয়ার আমরা যখন মেজার করি সেখানটাতে আমরা ওই জিনিসটার ভোল্টেজ
ইন্টু সেখানটাতে কত পরিমাণ তড়িৎ প্রবাহ হতে পারে সেটার মাধ্যমে তার কি তড়িৎ ক্ষমতা মেজার করি। তাহলে যেটা 100 ওয়াটের চার্জার তোমরা পাচ্ছ এখন ফোনের 240 ফিক্স, 240-এর সঙ্গে কিছু একটা গুণ হয়েছে যেটা থেকে আমি কত পেয়েছি, আমার যে ফোনের চার্জারটা ধরে নিলাম 120 ওয়াটের, পাওয়ারের একক কি ওয়াট, 120 ওয়াটের, এখানটাতে আমি কিছু একটা গুণ করেছি, কত গুণ করেছি, হাফ, 0.5, তাই তো, এটা গুণ করে আমি 120 ওয়াট পাচ্ছি, তাই তো। এবার যদি আমি ভোল্টেজটাকে বাড়িয়ে দিই তাহলে দিকটা কমে যাবে, কারেন্টটা কমে যাবে, তাহলে ভোল্টেজ বাড়িয়ে আমি কারেন্ট কমাচ্ছি। এই কাজটা করার উদ্দেশ্য হলো আমরা পরবর্তীকালে দেখব যে যেখানটা দিয়েই ইলেকট্রিসিটি যায় সেখানটাতে কি তৈরি হয়, সেখানটাতে রেজিস্ট্যান্স তৈরি হয়, রোধ তৈরি হয়, এই যে রোধ, ঠিক আছে। আবার রোধের কি হয়, বর্গের সঙ্গে সমানুপাতিক হারে কি হয়, হিট তৈরি হতে শুরু করে, যেটাকে আমরা দেখব হিটিং এফেক্ট অফ ইলেকট্রিসিটি, হিট ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, সরি কারেন্টের সঙ্গে, কারেন্টের বর্গের সঙ্গে, কারেন্টের বর্গ আর এবং টি। এবার দেখো আরেকবার আমি বলছি, পোটেনশিয়াল পাওয়ারের মধ্যে কে কে ছিল আমাদের, ভোল্টেজ ইন্টু কারেন্ট, তাই তো। এই দুটো দিয়ে বের করে আমরা কি পাচ্ছিলাম, জিনিসটার ক্ষমতা পাচ্ছিলাম। তো ট্রান্সফরমারে একই পরিমাণ ক্ষমতা এসছে, ও বাড়িতে ডিভাইড করেছে একই পরিমাণ ক্ষমতা, কিন্তু সেখানটাতে কি করেছে, ট্রান্সফরমার ভোল্টেজটাকে বাড়িয়ে দিয়েছে কারেন্টটা কমানোর জন্য। কেন, কারেন্ট কমিয়ে আমার কি লাভ হলো, হিটটা কম তৈরি হলো, বুঝতে পারলে। হিটটা কম তৈরি করার জন্যই ট্রান্সফরমার আমরা ব্যবহার করি। না হলে যদি আমার ধরো, আচ্ছা একটা ট্রান্সফরমার থেকে কটা বাড়িতে কারেন্ট যায়, মোটামুটি 10টা ধরি হিসাবের সুবিধার্থে, তাহলে 240, আচ্ছা আমাদের বাড়িতে নর্মালি প্রাথমিকভাবে আমাদের পাওয়ার কত দেওয়া হয়, অনেক কিছু আলোচনা করছি কিন্তু আমরা আজকে, 300 কম, অনেক, 1 হর্স পাওয়ার দেওয়া হয়, 750 কিলোওয়াট দেওয়া হয়, 750 ওয়াট দেওয়া হয়, বা আমরা ধরে নিলাম এটা 1 হর্স পাওয়ারই ধরছি, হ্যাঁ। তাহলে এখানটাতে আমি 3 অ্যাম্পিয়ার গুণ করে দিয়ে কত পাবো, 1 হর্স পাওয়ারটা একটু কম পাবো, 720 পাচ্ছি, 720 ওয়াট, তাই তো। এটা আমার বাড়িতে, এরকম 10টা বাড়িতে পাঠানো হবে, তাই তো। 10টা বাড়িতে পাঠালে কারেন্টের পরিমাণটা কত হয়ে যাবে, 3 × 10 হয়ে যাবে। এটা তো সেম, ভোল্টেজ তো সবার বাড়িতে সেম যাচ্ছে, তাই না। তাহলে কারেন্টটা আমাকে 30 অ্যাম্পিয়ার পাঠাতে হচ্ছে 10টা বাড়ির জন্য শুধুমাত্র। একটা ট্রান্সফরমার 50টা বাড়ি 60টা বাড়িও কভার করে, তাই না। তাহলে তখন আমাদের কারেন্টের পরিমাণটা কতটা বাড়ছে, সেই কারেন্ট প্রবাহ করানোর জন্য যদি আমি রোধটা কমাতে চাই, কারেন্ট যখনই বেশি হয় তখন তারের প্রস্থচ্ছেদটা আমাকে বাড়াতে হয় যেন সহজে যেতে পারে। তো সেক্ষেত্রে রোধটা কমানোর জন্য আমাকে এরকম মোটা মোটা তার ব্যবহার করতে হবে। আমরা করতে পারবো সেটা, ব্যয়বহুল হয়ে যাবে, আর হিট তৈরি হবে, হিট এনার্জি নষ্ট হবে। সেজন্য আমরা কি করেছি, ভোল্টেজটাকে এখানটাতে, মানে ট্রান্সফরমারে পাওয়ার তো সেম, এদিকেও 720, এদিকেও 720, এখানটাতে আমি ভোল্টেজটা করে দিলাম 1000 করে দিলাম, আরও বেশি থাকে, 11,000, 12,000 এরকম ভোল্টেজ থাকে। তাহলে কি হলো, কারেন্টটা অনেকটা কমে গেল, কারেন্টটা 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার পর্যন্ত কোনো অসুবিধা নেই। কারেন্টটা যখনই আমি কমিয়ে দিলাম, ভোল্টেজ বাড়িয়ে দিলাম, তার ফলে আমার কি হলো, হিটটা কম তৈরি হলো। মজার বিষয় হচ্ছে এসি ডিসি থেকে আমি এখানে কেন আসলাম, ডাইরেক্ট কারেন্ট এটা করাই যায় না, এটা অল্টারনেটিং কারেন্টেই করা যায়, এবং অল্টারনেটিং কারেন্টে এটা ট্রান্সফরমারের মাধ্যমে করা হয়। ট্রান্সফরমার বাড়িতেও আমরা দেখেছি, আমাদের বাড়িতে খুবই কাছের দেখা ট্রান্সফরমার কি, যেখানটাতে এরকম ভোল্টেজ কমানো বাড়ানো হয় সেটাই ট্রান্সফরমার। স্টেবিলাইজার একটা ট্রান্সফরমার, স্টেবিলাইজার তো সবাই দেখিনি, এখানে এটা স্টেবিলাইজার, এটা ট্রান্সফরমার। আর চার্জার, ফোনের চার্জার, ফোনের চার্জারে কি করা হয়, অল্টারনেটিং কারেন্টকে তো ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করা হয়, কারণ আমাদের ফোনে কি থাকে, ব্যাটারি সেল থাকে, সেটা ডাইরেক্ট কারেন্টেই চলে। তো এসিকে সেখানে ডিসিতে কনভার্ট করা হয়, কিন্তু তার আগে এসির যে ভোল্টেজটা আছে সেটাকে কমানো হয়। তার মানে সেখানেও কি আছে, একটা ট্রান্সফরমার রয়েছে। তো কিছু ট্রান্সফরমার থাকে যারা ভোল্টেজ কমায়, কিছু থাকে যারা ভোল্টেজ বাড়ায়। ভোল্টেজ কেন বাড়াতে হয়, যেখানটায় তৈরি হচ্ছে সেখানে দেখা গেল যে পাওয়ার বেশি আছে কিন্তু ভোল্টেজ অত তৈরি হয়নি, তাহলে কি হবে, আমার কারেন্টটা বেশি হয়ে যাবে। সেখানে কি হলো, ভোল্টেজটা বাড়িয়ে দিল, ভোল্টেজটা বাড়িয়ে দিল, কারেন্ট কমে গেল, পাওয়ার তো ফিক্স,
তাহলে সেই যেখানটা থেকে ইলেকট্রিসিটি তৈরি হলো এনটিপিসি থেকে ধরে নাও আমাদের ফারাক্কা, সেখান থেকে তোমার বাড়ির ট্রান্সফরমার পর্যন্ত উচ্চ ভোল্টেজ আসলো পাতলা পাতলা তার দিয়ে, কোনো সমস্যা নেই। তারপরে বাড়ির এখানে যখন চলে আসলো সেখানটাতে যদি আমি আবার ওই পাতলা তার দিয়ে পাঠাই বাড়িতে, তাহলে খুব পাতলা তার ব্যবহার করতে হবে, অনেক সমস্যা হবে। সেক্ষেত্রে তখন একটা স্ট্যান্ডার্ড করার জন্য কি করা হলো, ওখানে ভোল্টেজটা কি করা হলো, আবার স্টেপ ডাউন করে দেওয়া হলো। স্টেপ ডাউন করিয়ে 1000কে ওটা কমিয়ে দিয়ে কত করা হলো, 200-250 করে দেওয়া হলো। এবার এটা সবার বাড়িতে ভাগ হয়ে গেল 200-250 করে। বোঝা গেল? তাহলে ট্রান্সফরমার ক ধরনের হয়? 2 ধরনের, একটা স্টেপ আপ, একটা স্টেপ ডাউন। স্টেপ আপ ট্রান্সফরমার কি করে, ভোল্টেজকে বাড়ায় কিট ফিক্স রেখে, পাওয়ার ফিক্স রেখে। ভোল্টেজ বাড়ানো কমানো আরেকটা জিনিসের মাধ্যমেও করি আমরা। বলো তো, আমাদের বাড়িতে একটু ভাবো, আলোচনা করবো এবার আমরা সেটা। ফ্যানের রেগুলেটরের মাধ্যমে, একদম। ফ্যানের রেগুলেটর কি করে, আমরা যখন রোদ পড়বো এখন এখানটাতে, আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্স সম্বন্ধে আইডিয়া পরিষ্কার, কারেন্ট সম্বন্ধে আইডিয়া পরিষ্কার। রোদ দেখবো আমরা এবার, রোদটা কি, বাধা দিচ্ছে, রেজিস্ট্যান্স মানে বাধা দিচ্ছে, তাই তো? তো বাধা যখন দিচ্ছে, বাধা দেওয়ারও আমরা রোদকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। রোদের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। যেমন আমাদের গ্র্যাভিটিকে কি বলা হয়, নেসেসিটি এভিল বলা হয়, ঘর্ষণকে বলা হয়, ফ্রিকশনকে। ওর দরকারও আছে কিন্তু সমস্যা হয় ওর দ্বারা, রেজিস্ট্যান্সও কিন্তু তাই। রোদকে আমরা বিভিন্নভাবে রাখতে পারি। রোদকে আমরা এরকম করে আঁকি, এরকম করেও রোদ রাখতে পারি, বা আমরা কিভাবে রাখতে পারি, পড়েছি এগুলো আমরা, মাঝখানে একটা দিদি পড়েছি না, এটাকে কোন সমবায় বলা হয়, শ্রেণী সমবায়। সিরিজে আছে রেজিস্ট্যান্সগুলো, এটাকে কি বলা হয়, সমান্তরাল সমবায়। সমান্তরাল আছে, প্যারালালি আছে, দুটোরই কিছু সুবিধা অসুবিধা আছে। তো সেটা এবার একটু আমরা দেখে নিই। এটার ক্ষেত্রে আমাদের অসুবিধা কি হয়, মূল অসুবিধা এখানটাতে তুল্য রোধটা কি হয়ে যায়, বেড়ে যায়। যদি এটা R1 হয়, আর এটা যদি R2 হয়, আর এটা যদি R3 হয়, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তের তুল্য রোধ কত হবে, মানে আমার অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স সিম্পলি যোগ হয়ে যায়। তাহলে আমার এগুলো যদি 1 ওহম, রোধের একক কি, ওহম, 1 ওহম, এরকম উল্টো কলসির মতো করে লিখলাম, এরকম করে লেখা যায়। প্রত্যেকটা যদি 1 ওহম হয়, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তের তুল্য রোধ কত হলো আমার, 3 ওহম হয়ে গেল। তাহলে বাড়লো, রোধ বাড়লো মানে আবার কি, হিট বাড়বে, প্রবলেম আছে। তাহলে আমরা যদি এইভাবে রাখি তাহলে কি হবে, আমাদের রোধটা এখানটাতে যদি 1 ওহম করে নিই প্রত্যেকটাকে, তাহলে আমাদের কত হয়ে যায় রোধ, প্যারালাল সমবায় 1/3 কি করে, 1/RP, 1/RP, দেখো 1/RP সমান কি হয়ে যাবে, এগুলো প্রত্যেকটা এক এক করে আছে, তো এক এক করে আছে, তাহলে 1/1 হয়ে যাবে, মানে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এক না করে পরিবর্তন করছি, 2 করে দিচ্ছি, তাহলে মজা লাগবে। 2 করলাম, ঠিক আছে। তাহলে এগুলো কত হয়ে যাবে, হাফ প্লাস হাফ প্লাস হাফ, সরি, তাহলে আমাদের কত হলো, 3/2, তাই তো, 1.5। এটাই প্রথম অপশন থাকবে, আর এখানটাতে ভুল হয়ে গেল, কারণ আমরা এখানে কি নিয়েছি, 2/3 হবে, এখানটাতে 1/RP নিয়েছি। আমার ভ্যালু কিসের দরকার, RP এর দরকার, তাই না? তাহলে এটা হচ্ছে কত, এটা 1/RP, তাহলে RP এর ভ্যালুটা দরকার তো আমার, সেটা কত হবে, সেটা তো এটা হবে না, সেটা হয়ে যাবে 2/3 হয়ে যাবে, এটার উল্টো হবে, তাই না? তাহলে আমাদের এই প্রান্ত থেকে এই প্রান্তের যে আমরা তুল্য রোধটা পেলাম, সেটা প্রত্যেকটা রোধের থেকেও কম হয়ে গেল। 2/3 মানে কত, 0.75, এরকমই, তাই না? তাহলে সমান্তরাল সমবায়ের এটাই সব থেকে বেশি সুবিধা, যে তুল্য রোধটা যে কোনো একটা রোধের থেকেও কম হয়ে যাচ্ছে। ঠিক, এটাও কিছু অসুবিধা আছে, প্রত্যেকটা জিনিসেরই সুবিধা অসুবিধা আছে। তো সমান্তরাল সমবায় কোথায় ব্যবহার করি আমরা, এগুলো হচ্ছে পিএসসির পছন্দের প্রশ্ন। সমান্তরাল সমবায় কোথায় ব্যবহার করা হয় রোধের, মিসেলেনিয়াস দেবে না, পঞ্চায়েতের পরীক্ষা দেবে, সেখানে এই ধরনের প্রশ্নগুলো হবে। বাড়িতে বাড়িতে রোদ বাড়িয়ে লাভ আছে, গরম বাড়িয়ে, এমনি আমাদের মারা লাইট অফ করে গরম কমিয়ে দেয়, তাই না? তো তাহলে সেখানটাতে আমরা সমান্তরাল সমবায় ব্যবহার করছি। কেন ব্যবহার করছি, কারণ আমার তুল্য রোধটা কম করার জন্য, এটাই একমাত্র গোল। এটার একটা অসুবিধা আছে, কি অসুবিধা আছে, সুবিধাও আছে কিছু, সুবিধা তো আলোচনা করলাম, মানে আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফেজ তার,
এটা লাইভ তার, ঠিক আছে, আর এটা হচ্ছে নিউট্রাল তার। এটাই তো দুটো আমাদের বাড়িতে আসে ট্রান্সফরমার থেকে। এটা আর এটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, বিভব প্রভেদ কত এই দুটোর মধ্যে? বললাম তো এখনই 240 250 যা আছে সেটাই, এটারই পোটেনশিয়াল ডিফারেন্স। এবার এখান থেকে আমি সমান্তরাল সমবায় কি করে তৈরি করবো? এখান থেকে একটা তার বের করা হয়, এই তারটা বেরিয়ে একটা বাল্বের মধ্যে আসলো, এখান থেকে আর একটা তার বেরিয়ে এখানটাতে বাল্বের মধ্যে আসলো, ঠিক। এখানটাতে একটা সুইচ থাকে, যে সুইচটা দিয়ে তুমি অন অফ করো। তারপর আচ্ছা আমি এখানটাতে সুইচটা অনই রেখে দিচ্ছি। তারপরে ধরে নাও আরেকটা তোমার ফ্যান লাগাতে হবে, ফ্যানের জন্য এখান থেকে একটা তার, এখান থেকে একটা তার, এরকম করে একটা ফ্যান লাগানো হলো। তাহলে প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সেসের জন্য আমার পেয়ার অফ কি লাগছে, ইলেকট্রিক ওয়্যার লাগছে, তাই তো? দিয়ে আমি সেই জিনিসটাকে চালাতে পারছি। এটার সুবিধা কি? প্রথমত রোধ কমলো। এবার যদি যে কোনো একটা খারাপ হয়ে যায় তাহলে বাকির উপরে কি এফেক্ট পড়বে? কোনো এফেক্ট পড়ছে না, কোনো অসুবিধা নেই। তাহলে এখানটাতে অসুবিধা কি হয়? আমরা এটাও ব্যবহার করি, শ্রেণী সমবায় কোথায় ব্যবহার করি? হিটারে। হিটারে ব্যবহার করা হয়, আলাদা জিনিস, হিটারটা ওরকম অতটাও জরুরি না। এটাতে আমরা কি সমস্যা দেখলাম, যে প্রত্যেকটা যন্ত্রের জন্য আমার দুটো করে তার লাগছে, তাই তো? তারের খরচ বেশি হচ্ছে, তারের খরচ কমাতে হবে আমাকে। তারের খরচ কমাই কোথায়? আমরা টুনি বাল্বে। টুনি বাল্বে কতগুলো বাল্ব থাকে আমাদের? 40টা। তাহলে 40 পেয়ার অফ তার থাকে কি? তাহলে এত মোটা হতো টুনি বাল্বটা, থাকে কি? থাকে না। সেখানটাতে খরচ কমানোর জন্য শ্রেণী সমবায় ব্যবহার করা হয়। আর সেখানে খরচ কমাতে কি সমস্যা হয়? যে কোনো একটা খারাপ হয়ে গেলে পুরো টুনি বাল্বটাই খারাপ হয়ে যায়, কারণ ওটা সিরিজে আছে, একটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, বাকিগুলো আর জ্বলবে না। এখন কি করে, দুটো সিরিজ দিয়ে দেয়, তাহলে একটা খারাপ হলে অর্ধেকটা খারাপ হয়, বাকি অর্ধেকটা ঠিক থাকে, তাই না? তো ওটা যদি খুঁজে বের করতে পারি, ওটা যদি আমরা কানেক্ট করে দিতে পারি, তাহলে ওটাও ঠিক হয়ে যাবে। এরকম করে টুনি বাল্ব ঠিক করা যায়। আচ্ছা, এটা একটা দেখলাম। আর তাহলে খরচ কমানোর জন্য আমরা শ্রেণী সমবায় ব্যবহার করব। আর আর এটা কোথায় ব্যবহার করা হয়? ওই যে ও যে বললো রেগুলেটর, আগেকার দিনে রেগুলেটর দেখেছো, মোটা বাক্স হতো এরকম, ওখানটাতে থাকতো। এটা কেন করা হতো? রেগুলেটরের মাধ্যমে আমরা ভোল্টেজ কমাতে পারি, বা রোধের মাধ্যমে আমরা ভোল্টেজ কমাতে পারি। এই যে দুটো আমরা সমবায় দেখলাম, দুটো সমবায়ের ধর্ম আছে কিছু। যখন আমরা শ্রেণী সমবায়ের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাই, তখন প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি হয়? একই থাকে। কিন্তু রোধ বাড়লে পোটেনশিয়াল ডিফারেন্স কমতে থাকে, রোধ যত বাড়ছে ভোল্টেজ তত কমছে, তাই তো? আচ্ছা, তাহলে যদি আমরা একটা শ্রেণী সমবায় এরকম করে আঁকি, এবার এখানটাতে আমাদের যে রেগুলেটরটা আছে, এখান থেকে ধরো ফেজ কারেন্টটা নিয়েছি আমরা, রেগুলেটরের মধ্যে একটা তার এসেছে, ঠিক আছে, রেগুলেটরটা এখানটাতে লেগে আছে, আর এই তারটা কি হয়েছে আমাদের ফ্যানের সঙ্গে কানেক্টেড, রেগুলেটরটা এখানে লেগে আছে, এই তারটা ফ্যানের সঙ্গে কানেক্টেড। আর এখান থেকে যে আমাদের নিউট্রালটা এসেছে, নিউট্রালটাও ফ্যানের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে। যখন আমার রেগুলেটরটা 6-এ আছে, তার মানে কি মাঝখানে কোনো রোধ নেই, রোধগুলো বাইরের দিকে চলে গেছে। রেগুলেটরটা যখন এখানে কানেক্ট হয়েছে, তখন এই আমার পুরো বর্তনীতে রোধ কত? 0। মানে একটু রোধ থাকে, তার মানে তার লম্বা হলে রোধ তৈরি হয়। এখানটাতে আমরা এক্সট্রা করে কোনো রোধ দিচ্ছি না, পুরোনো রেগুলেটরের কথা হচ্ছে। তাহলে আমার ফ্যানটা ফুল স্পিডে ঘুরছে, এবার আমি ফ্যানটাকে কমাবো, 2-এ করবো। তখন আমি রেগুলেটরটাকে এখান থেকে মুছে দিয়ে কি করব, মানে ঘুরিয়ে দিয়ে রেগুলেটরটাকে আমি কোথায় কানেক্ট করব? এখানে। তাহলে একটা রোধ আমি ইন্ট্রোডিউস করলাম, একটু রোধ বাড়লো, পোটেনশিয়াল ডিফারেন্স একটু কমলো, ফ্যানটা একটু আস্তে আস্তে ঘুরবে। কারণ কি, আমরা দেখেছিলাম পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে কারেন্টের সম্পর্ক কিন্তু সমানুপাতিক। বিভব প্রভেদ যত বাড়ে তত কি হয়, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ে, স্বাভাবিক বিষয়। যত ধাক্কা পাবে তত তো ইলেকট্রনগুলো যাবে। পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি, ধাক্কা দেওয়ার ক্ষমতা, তাই না? তাহলে আমি ভি কমালাম, পোটেনশিয়াল ডিফারেন্স কমলো রোধের ফলে, তার ফলে কি হলো, কারেন্টটাও কমলো, ফ্যানটা আস্তে আস্তে ঘুরছে। তারপরে আমি আরেক ঘাট করে দিলাম, শ্রেণী সমবায়ে কি হয়, রোধগুলো কি হয়, যুক্ত হয়ে যায়, তাই না? তাহলে এখানটাতে 2 ছিল, এখানে 2 ছিল, এবার কিউমুলেটিভ হারে আমার 4 হয়ে গেল রোধ, রোধ আরো বেড়ে গেল, পোটেনশিয়াল ডিফারেন্স আরো কমে গেল, ফ্যান আরো আস্তে ঘুরতে লাগলো। এখানটাতে নিয়ে আসলাম, আরো কমে গেল, এখানটাতে নিয়ে আসলাম, আরো কমে গেল, লাস্টে কি করা থাকে, কাট করা থাকে। যখনই আমার রেগুলেটরটা এখানে চলে আসলো, তখন কি হয়ে গেল, এখান থেকে আর তড়িৎ প্রবাহ হতেই পারছে না, এখানে রোধটা কি হয়ে গেল, ইনফাইনাইট রোধ হয়ে গেল। তখন কি হলো, তড়িৎ প্রবাহ হতে পারলো না, তার ফলে ফ্যানটা বন্ধ হয়ে গেল। এটা ছিল আগেকার রেগুলেটর। এখন কি করা হয়েছে, এখন তো আমাদের অল্টারনেটিং কারেন্ট হয়ে গেছে না। অল্টারনেটিং কারেন্টে আমরা আগেও যদিও মানে অল্টারনেটিং কারেন্টে এই ধরনের রেগুলেটর ব্যবহার করা হতো আগে। এখন আবার কি করা হয়েছে, এখন আমরা অল্টারনেটিং কারেন্ট দেখার সময় দেখলাম যে কারেন্টটা কি হচ্ছে,
সাইন ওয়েভের মতো করে প্রবাহিত হচ্ছে, তাই তো? এটাকে বলা হয় বিস্তার, কতটা উপরে উঠছে। তো আমাদের এই যে রেগুলেটরগুলো, এগুলোর মাধ্যমে এগুলোতে কি করে, কিছু মাইক্রোচিপস লাগিয়ে এই বিস্তারটা কমিয়ে দেওয়া হয়। মানে তোমার বাড়িতে এরকম অল্টারনেটিং কারেন্ট আসছে, ফ্রিকোয়েন্সি এক, 5 হার্জি 50 হার্জি আসছে, মানে 50 বার উপরে ওঠানামা হচ্ছে, 100 বার উপরে ওঠানামা হচ্ছে, কিন্তু কি করা হচ্ছে, এই যে বিস্তারটাকে কি করা হচ্ছে, কমিয়ে দেওয়া হচ্ছে, এরকম করে দেওয়া হলো। তার ফলে ওখানটাতে যেটা আমার হিট জেনারেট হচ্ছিল, এখানে হিটটাও জেনারেট হলো না, তাই না? বুঝতে পারলে? ওই জন্য এখনকার রেগুলেটরগুলো ছোট হলে অসুবিধা নেই, আগেকার রেগুলেটর বড় হতে হতো, কারণ ওর গরমটা তো বাইরে বার করতে হবে, বুঝলে? এই জায়গাটা একটু বুঝিয়ে দিই, তারপর আজকের ক্লাস মোটামুটি শেষ। কন্ডাক্টর, ইনসুলেটর। কন্ডাক্টর মানে কি? তড়িতের পরিবাহী, সুপরিবাহী। কোনগুলোকে বলি? যাদের মধ্যে কি পাই আমরা, যার মানে যার আমরা যখন স্ট্রাকচার অফ অ্যাটম পড়েছিলাম, তখন পদার্থের সেন্টারে কি ছিল? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছিল। তো নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রন কক্ষপথের ইলেকট্রনের যদি দূরত্ব বেড়ে যায়, তখন কি হয়, এই যে আকর্ষণ বলটা সেটা কমে যায়। নিউক্লিয়াস কোন চার্জড? পজিটিভ। কেন? প্রোটনের জন্য। আর বাইরে ইলেকট্রন কোন চার্জ? নেগেটিভ। তাহলে এখানটাতে আকর্ষণ বলের একটু আগে দেখলাম আমরা, দুটো বিপরীত ধর্মী কণা একে অপরকে আকর্ষণ করে। এখানে একটা টুইস্ট আছে। নিউক্লিয়াসের ভেতরে কোন বল কাজ করে? এই বলটাই কাজ করে কি? করে না। বিকর্ষণ হয়ে যেত এই বলটা যদি কাজ করতো, বিকর্ষণ হয় না। নিউক্লিয়াস তো প্রচন্ড স্টেবল, আমরা ইলেকট্রনকে সরিয়ে দিতে পারি, নিউক্লিয়াসে হাত দিতে পারি না। সেটার জন্য আমার নিউক্লিয়ার রিয়াকশন দরকার, সেটা খুব কঠিন জিনিস। সেখানে কোন বল কাজ করে? নিউক্লিয় বল কাজ করে। নিউক্লিয় বলের জন্য সেখানে একই ধর্মী কণা, প্রোটন, সব প্রোটন কিন্তু পজিটিভ, নিউটনের কোনো চার্জ নেই, তা সত্ত্বেও প্রোটনগুলো ওখানটাতে একদম স্টেবল ভাবে থাকে। কেন? নিউক্লিয় বলের জন্যই সম্ভব সেটা, বুঝলে? তো যাই হোক, তো সেক্ষেত্রে কি হচ্ছে, ফ্রি ইলেকট্রনস। ফ্রি ইলেকট্রনস কি বলছে? আউটার মোস্ট ইলেকট্রনস উইকলি বাউন্ড টু দ্য নিউক্লিয়াস ক্যারিয়ার্স অফ নেগেটিভ চার্জ, এগুলোকে আমরা কি বলছি? ফ্রি ইলেকট্রনস। আর কি আছে? কন্ডাক্টরস। কন্ডাক্টরস কাদের বলবো? আর ইনসুলেটর কাদের বলবো? যাদের ফ্রি ফ্রি ইলেকট্রন থাকবে তারাই কন্ডাক্টর, আর যাদের সেটা নেই তারা কি হবে? ইনসুলেটর হবে। ইনসুলেটরের এক্সাম্পল কাঠ, শুকনো কাঠ, তাই না? শুকনো কাঠ, প্লাস্টিক, এগুলো ইনসুলেটর, পিভিসি ইনসুলেটর। আর কন্ডাক্টরের এক্সাম্পল ধাতুগুলো বেশিরভাগ, তাই না? এই হলো তোমাদের বিষয়। আরো এখানে অনেক কিছু আছে, সেগুলো আমরা পরে আরো আলোচনা করব। বলো, এটা বলো তো। চলো দেখো, ঠিক আছে, সে তো উত্তর বলে দেবে, তারপরে এক্সপ্লেন করতে হবে। বাইরের তারটা জ্বলছে না, ভেতরের তারটা জ্বলছে। কেন জ্বলছে? বাইরের তারের, হ্যাঁ হ্যাঁ সে ঠিক আছে, ওটাকে জ্বালানোই হচ্ছে ওইভাবে। কেন হচ্ছে না? ওটা বলে দিছে পরীক্ষায়, কোশ্চেনে বলে দিছে, হচ্ছেই না। কেন হচ্ছে না? এখানে কারেক্ট অপশন কোনটা? ওয়্যার হ্যাজ লেসার রেজিস্ট্যান্স দ্যান ফিলামেন্ট। বাইরের তারের রোধটা কম ভেতরের ফিলামেন্টের তুলনায়, ভেতরের ফিলামেন্টের রোধটা বেশি। রোদ ভেতরে বেশি কি করে করেছে, এটাই আমরা পরের দিন কন্টিনিউ করব। কি করে বেশি করেছে? বাইরের রোদটা কমিয়ে দিয়েছে কি করে? বাইরের যে তারটা আর ভেতরের যে ফিলামেন্টটা, দুটো কি একই প্রস্থচ্ছেদের, একই রকম মোটা দুটো? কোনটা বেশি মোটা? বাইরেরটা। তাহলে আমি যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়িয়ে দিচ্ছি, তখন রোদ কমে যাচ্ছে, তাই না? আর ভেতরে কি হচ্ছে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা খুব কম, খুব পাতলা তার থাকে একটা। আরেকটা জিনিস মজার থাকে, ভেতরের যে তারটা ওটা এরকম কয়েলের মতো করা আছে, খুব 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 কয়েল করা আছে। ভেতরের এতটুকু তারের মধ্যে অনেকটা লেন্থ ঢুকিয়ে দেওয়া হয়, কয়েলের মতো করে করে লেন্থ ঢুকিয়ে দেওয়া হয়। লেন্থ বাড়ার ফলেও কি হয়? রেজিস্ট্যান্স বাড়ে। লেন্থ বেড়ে গেছে ভেতরে, ওই জন্য রেজিস্ট্যান্স বেড়ে গেছে। পাতলা তার, তার মধ্যে লম্বা তার, সেটাকে ছোট জায়গায় রাখা হয়েছে, তার ফলে কি হয়েছে? ভেতরে রেজিস্ট্যান্স অনেক বেড়ে গেছে। আর রেজিস্ট্যান্সের সঙ্গে সম্পর্ক কি দেখলাম? হিটের I স্কোয়ার
আর টি, যেখানটাতে কারেন্ট যাচ্ছে, রোদ আছে, আর টিটা হচ্ছে কতক্ষণ ধরে ঘটনাটা ঘটছে। এর ফলে কি হচ্ছে, হিট জেনারেট হচ্ছে, হিট জেনারেট হয়ে জিনিসটা গরম হয়ে যাচ্ছে। পুরোনো টেকনোলজি, বাড়ি থেকে দেখে আসবে এলইডি কি করে কাজ করে। ঠিক আছে।